ওকে, তাহলে আমরা পড়ছি কোষ বিভাজন বা সেল ডিভিশন। হ্যাঁ, কোষ বিভাজন বা সেল ডিভিশন। তো এর মধ্যে আমরা কি কি পড়বো? আমরা পড়বো কোষ বিভাজন কি, কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিস সম্পর্কে বিস্তারিত পড়বো। দেন মাইটোসিস, কোষ বিভাজন গুরুত্ব, এটার ইম্পর্টেন্সটা কি। দেন মিওসিস অল্প করে আমরা জানবো। দেন জনন কোষের আমাদের উৎপাদনে মিওসিসের গুরুত্বটা বা তাৎপর্যটা আমরা জানবো। তো ফার্স্ট অফ অল, আমাদের আলোচনার টপিক সেল ডিভিশন এন্ড ইটস ক্লাসিফিকেশনস অফ সেল ডিভিশন, কোষ বিভাজনের প্রকারভেদ। তো আমরা জানি প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা জীব দেহ কোষ দ্বারা তৈরি, তাই না? প্রত্যেকটা জীব কোষ দ্বারা তৈরি, এবং আমাদের জন্ম হয়েছিল একটা মাত্র কোষ থেকে। একটা মাত্র কোষ যেটার নাম হচ্ছে জাইগোট। ওই জাইগোট নামক কোষ থেকে আলটিমেটলি আমাদের আজকে যে আমরা দেহ 100 বিলিয়ন, আমাদের কোষের সংখ্যা অ্যাপ্রক্সিমেট, ওই দেহের মালিক আমরা। তো এটা কিন্তু একটা মাত্র কোষ থেকে সৃষ্টি হয়েছে। ওই একটা মাত্র কোষটা বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে গিয়ে আলটিমেটলি আমরা এত বড় একটা বট গাছ, বিশাল একটা বট গাছের সূচনাও কিন্তু একটা মাত্র কোষ থেকে। বিশাল একটা তিমি, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, তারও সূচনা আমাদের একটা মাত্র কোষ থেকে, জাইগোট থেকে। ঠিক আছে, আজানটা শেষ হোক। তো এই যে একটা মাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়, হ্যাঁ, এক জাইগোট থেকে। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবদেহের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা স্বাভাবিক প্রসেস। কোন কোন জীবের দেহ একটা মাত্র কোষ দিয়ে গঠিত, যাদেরকে আমরা বলি ইউনিসেলুলার বা এককোষী জীব। তাহলে যাদের একটা মাত্র কোষ দিয়ে গঠিত তাদের এককোষী জীব বলি। উদাহরণ: ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, এমিবা, প্লাজমোডিয়াম। ঠিক আছে, ব্যাকটেরিয়া, এমিবা, প্লাজমোডিয়াম। ওকে, আচ্ছা, মনে রাখবা একুশে জীবের নাম। একুশে জীব বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য একুশে জীব উৎপন্ন করে, মানে এই ক্ষেত্রে তারা বিভাজনের মাধ্যমে অসংখ্য একুশে জীব তৈরি করবে। এবং অনেক জীব একাধিক কোষ দ্বারা দিয়ে গঠিত, এদেরকে বহুকোষী জীব বা মাল্টি সেলুলার বলি। আমরা বহুকোষী জীব, যেমন মানুষ, বটগাছ, তিমি মাছ। জীব কোটি কোটি কোষ দিয়ে গঠিত, বিশাল দেহে একটা বটগাছের সূচনাও ঘটে একটা মাত্র কোষ থেকে, যেটা বলে যে জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়ায় একসময় কোটি কোটি কোষের পরিণত একটা মানুষের সৃষ্টি হয়। এবং আবার কোষ বিভাজনের মাধ্যমেই পুং এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে নতুন একটা প্রজন্মের জন্ম হয়। আবার জীবের বৃদ্ধি প্রজননের উদ্দেশ্য কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটেই থাকে। এবং জীবের দুটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। ওকে, তাহলে আমরা কোষ বিভাজনের সম্পর্কে কয়েকটা কথাবার্তা বললাম। এখন যদি আমরা দেখি, আচ্ছা, তো ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের কোষের বিভাজনটাকে টোটাল সামগ্রিকভাবে যদি তুমি বিভাজন করো, তাহলে এটাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস, এটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস, যদি এখানে বলা হয় নাই। অ্যামাইটোসিস হচ্ছে সবচেয়ে সরলতম আমাদের কোষ বিভাজন, যেখানে কোনো মাঝখানে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি একটা কোষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এটাকে আমরা বলবো তোমার মাইটোসিস কোষ বিভাজন। এরপরে মাইটোসিস কোষ বিভাজন, যেটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। দেন মিওসিস কোষ বিভাজন, যেটা সম্পর্কে আমরা বিস্তারিত এইচএসসি তে গেলে পড়বো। ওকে, তাহলে আমাদের আলোচ্য মেইন টপিক মাইটোসিস। আসো, মাইটোসিস। তাহলে একটা কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটা ধারাবাহিক প্রক্রিয়া বিভক্ত হয়ে দুটো অপত্য কোষে পরিণত হয়। তাহলে একটা কোষ, এটা হচ্ছে প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ, মানে এখানে কেন্দ্রিকা আছে, নিউক্লিয়াস আছে, পরিণত হয় দুটো অপত্য। অপত্য মানে হচ্ছে ছোট। অপত্য মানে কি? অপত্য শব্দ হচ্ছে ছোট বা বাচ্চা। অপত্য শব্দ অর্থ হচ্ছে ছোট বা বাচ্চা। তাহলে একটা কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো কোষ বিভাজন। এক্ষেত্রে মাইটোসিসে নিউক্লিয়াসও প্রায় সমানভাবে একবার বিভাজিত হয়। তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াস, যেটা আমরা জানি কোষের দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস বা আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এক্ষেত্রে তোমার যে নিউক্লিয়াসটা প্রায় সমানভাবে একবার বিভাজিত হয়। সাথে সাথে নিউক্লিয়াসের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটাও একবার বিভাজিত হয়। বুঝে গেছে? তাহলে এখানে যে নিউক্লিয়াস, এখানে যে ক্রোমোজোম, এখানে যে ভিতরে যে ক্রোমোজোম আছে, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে, দুজনেই সুন্দরভাবে দুবার বিভক্ত হবে এবং সমানভাবে বিভক্ত হবে। এমনভাবে বিভক্ত হবে যেন সেখানে আমাদের মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। এটা হচ্ছে মাতৃকোষ, এগুলো হচ্ছে অপত্যকোষ। মাতৃকোষ এবং অপত্যকোষের ক্রোমোজোম নাম্বার, মাতৃকোষ অপত্যকোষের সাইটোপ্লাজমের যে পরিমাণ, মাতৃকোষ অপত্যকোষের যে নিউক্লিয়াসের পরিমাণ, সবগুলাই সমান। মাতৃকোষ অপত্যকোষের সবগুলাই সমান থাকবে, কারণ নিউক্লিয়াস দুইবার বিভক্ত হবে এবং আমাদের যেটা ক্রোমোজোম, এটা দুইবার বিভক্ত হবে। ঠিক আছে, সাইটোপ্লাজম একবার বিভক্ত হয়।
তাই মাইটোসিস কোষ বিভাজনের কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএ এর পরিমাণ সমান থাকে। এখানে যতটুকু ক্রোমোজোম এখানে সেম ক্রোমোজোম। এই জন্য এটাকে আমরা বলি সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল সেল ডিভিশন। যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মানে একটা 2n বা ডিপ্লয়েড সংখ্যক কোষ থেকে আমি ঠিক 2n বা ডিপ্লয়েড সংখ্যক দুটা কোষ পাবো, দুটা সেল পাবো। এক্ষেত্রে আমাদের যে ক্রোমোজোম নাম্বার এটার কোনো পরিবর্তন বা চেঞ্জ হয় নাই। যেহেতু চেঞ্জ হয় নাই, ইকুয়াল আছে, ইকুয়াল, তাই ইকুয়েশনাল কোষ বিভাজন, ইকুয়েশনাল সেল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন। শুধু যে পরিমাণ একই থাকে তা না, মাতৃকোষের যে ডিএনএ প্রায় হুবহু অনুলিপি প্রত্যক্ষে পাওয়া যায়। মানে এখানে ডিএনএ এর যে, আমরা জানি যে একটা ডিএনএ জিন বহন করবে, জিনের যে গঠন সবগুলো একই থাকবে তার অপত্য কোষে। এই জন্য এটাকে আমরা সমীকরণিক কোষ বিভাজন বলে থাকি। প্রশ্ন আসে, মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে বা সোমাটিক সেলে ঘটে থাকে। সোমা, সোমা শব্দ অর্থ হচ্ছে বডি। সোমা, SOMA, সোমা শব্দ অর্থ হচ্ছে বডি বা দেহ, বডি বা দেহ। সোমাটিক সেল মানে দেহকোষ। প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? এটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বা সুকেন্দ্রিক জীবের দেহকোষে বা সোমাটিক সেলে ঘটবে। কোথায় ঘটবে? দেহকোষে ঘটবে। এখন দেহকোষটা কি কি হইতে পারে? প্রাণীর দেহকোষ মানে আমরা বুঝতে পারছি আমাদের হাত পা যা আছে সবই দেহকোষ। উদ্ভিদের বর্ধনশীল অংশ মানে বাজক টিস্যু, বাজক টিস্যু মানে যা বাজক মানে বিভাজিত হয়, যেমন কাণ্ড ও মূলের অগ্রভাগ, কাণ্ড এবং মূলের আগা অগ্রভাগ, ভ্রূণ মুকুল, হ্যাঁ ভ্রূণ মুকুল, ভ্রূণ সৃষ্টি হলে এরপরে দেন ভ্রূণ মূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়। তাহলে কোথায় কোথায় মাইটোসিস হয়? এক কথায় দেহকোষে হয়। যদি স্পেসিফিক করে কোথায় হয়, বাজক টিস্যুতে, উদ্ভিদের ক্ষেত্রে যেমন কাণ্ড মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে। উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে কোথায় হয়? জাস্ট দেহকোষে, দ্যাট ইজ। তাহলে এর কারণে কি হয়? এই বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়। আমরা ছোট্ট ছিলাম, আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বয়স বাড়তেছে, আমরা বড় হচ্ছি, ঠিক আছে? তো এটা কিসের জন্য? আমাদের দেহের সেল নাম্বার বৃদ্ধি পাইছে, আমাদের দেহের সেল নাম্বার বৃদ্ধি পাইছে। আমরা এমন একটা সেল থেকে আসছি যেই সেলটা চোখেও দেখা যায় না, স্বাভাবিকভাবে চোখেও দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে, আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে। তো এটার নাম হচ্ছে জাইগোট। মানে তুমি এমন এক জায়গা থেকে সৃষ্টি হয়ে আসছো যেটা চোখেও দেখতে পাইতো না স্বাভাবিকভাবে। ওই ছোট্ট একটা বস্তু থেকে তুমি আজকে বিশাল একটা মানুষ। এই মানুষ কিভাবে হইলা? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। একটা কোষ থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16 থেকে 32টা, এরপর 64টা, এভাবে হতেই আসছে। তো মনে রাখবা এটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে মাইটোসিসের যে কোথায় হয় এটা। তবে এটা হচ্ছে আমাদের কোথায় সুকেন্দ্রিক কোষ মানে উচ্চ শ্রেণীর কিছু সুকেন্দ্রিক যুগ। এবার যদি বলে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে অযৌন জনন, অযৌন জননের সময় এই ধরনের বিভাজন হয়। মনে রাখবা, যৌন শব্দটা আসলে আমরা মনে করি মিওসিস কোষ বিভাজন। মনে রাখবা, অযৌন জনন এর ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে আমরা দেখব মাইটোসিস প্রক্রিয়ায় এই অযৌন বিভাজনটা হচ্ছে। হ্যাঁ, তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা প্রাণী আছে তারা অযৌন প্রজননের সময় আমাদের মাইটোসিস ইউজ করে থাকে। তবে আমাদের উচ্চ শ্রেণীর উদ্ভিদ এবং জীব আমাদের ক্ষেত্রে অবশ্যই এটা কি হয়? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। তাহলে যৌন জননে মিওসিস, অযৌন জননে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর কতক, মানে সবগুলাই তো না, কতক উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে আমরা মাইটোসিস কোষ বিভাজনটা দেখব। তো এরপরে যদি আমরা আসি মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়সমূহ। তো মাইটোসিস কোষ বিভাজনের ধাপ, মাইটোসিস কোষ বিভাজন একটা অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, এটা একটা অবিচ্ছিন্ন, এটা কন্টিনিউয়াস প্রসেস, ডিসকন্টিনিউয়াস না। এই বিভাজনের প্রথমে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। আমরা কোষের কয়টা কম্পোনেন্ট পড়েছি? দুটা। একটা হচ্ছে কি তোমার নিউক্লিয়াস থাকবে, এই যে নিউক্লিয়াস থাকবে, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে। তাহলে বিভাজন হইলে, একটা কোষ থেকে দুটা কোষে পরিণত হইলে দুটা বিভাজন হইতে হবে, নিউক্লিয়াসের বিভাজন হইতে হবে, সাইটোপ্লাজমের বিভাজন হইতে হবে। নিউক্লিয়াসের বিভাজনটাকে বলি আমরা কেরিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনের নাম কি? কেরিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনের নাম কি? সাইটোকাইনেসিস। আমি যখন 2022 পরীক্ষা দিয়েছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষা, এই কোয়েশ্চেনটা আসছে নিউক্লিয়াসের বিভাজনটাকে কি বলা হয়? কেরিওকাইনেসিস। ওকে, খুবই সহজ কোয়েশ্চেন দেয়। তাহলে নিউক্লিয়াসের বিভাজনের নাম কি? কেরিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন কেরিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস। দেন বিভাজন শুরুর আগে আমাদের কোষের নিউক্লিয়াস কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে। মনে রাখবা, একটা কোষ বিভাজনে যাবে তার আগে সে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবে, যেটাকে আমরা বলি ইন্টারফেস। এই প্রস্তুতিমূলক ধাপকে আমরা কি বলি? ইন্টারফেস বলি। মনে রাখবা, একটা কোষ যতটুকুন না সময় সে বিভাজনে যায় তার থেকে বেশি সময় সে প্রস্তুতি নেয়। এবং আমাদের যে টোটাল সময়
ইন্টারফেস আমরা টোটাল সেল সাইকেল মানে একটা কোষ সৃষ্টি হয়েছে, হ্যাঁ, একটা কোষ সৃষ্টি হয়েছে, লাইক সে এখন অপত্য অবস্থায় আছে, ছোট। দেন এটা বড় হবে সাইজে, বড় হয়ে সে আবার নিজে কোষ বিভাজনে সক্ষম, বিভাজন করবে। এই তিনটা কাজ, একটা কোষ সৃষ্টি, তার বৃদ্ধি, তার বিভাজন, এই তিনটা কাজ একটা সাইকেলের মাধ্যমে ঘটে, একটা চক্রের মাধ্যমে ঘটে, যেই চক্রটাকে আমরা বলি কোষ চক্র বা সেল সাইকেল, কোষ চক্র বা সেল সাইকেল। এই কোষ চক্র বা সেল সাইকেলের আমরা উপাদান বা কোষ চক্র সেল সাইকেলের আমরা যদি ভাগ বলি, কোষ চক্রের দুটো ধাপ, একটা হচ্ছে এম ফেজ, একটা হচ্ছে কি এম ফেজ বা মাইটোটিক ফেজ, একটা হচ্ছে ইন্টারফেজ, এম ফেজ বা ইন্টারফেজ। এই এম ফেজটা হচ্ছে মূলত আমাদের, আমরা আজকে যে মাইটোসিসটা পড়বো এটা এম ফেজের আন্ডারে পড়বে। এটা হচ্ছে মাইটোটিক ফেজ, কি কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলা। দেন আমরা ইন্টারফেস মানে কি, দুটা এম ফেজের মাঝখানে যে পর্যায়, দুটা এম ফেজ মানে একটা কোষ এম ফেজে গেল, একটা কোষ এম ফেজে গেল, দেন এটা আবার কিছুক্ষণ রেস্ট করবে, আর কিছুক্ষণ সময় নিয়ে তারপর সে আবার এম ফেজে গেল, মাঝখানে যে পর্যায় এটাকে বলা হচ্ছে ইন্টারফেস। মানে একটা কোষ পরবর্তী বিভাজনে যাওয়ার পূর্বে যে প্রস্তুতি দশা সম্পন্ন করে সেটাকে আমরা বলি ইন্টারফেস। ইন্টারফেস আবার বিভিন্ন ধাপ আছে, গ্যাপ ওয়ান, এস, গ্যাপ টু। এ ধাপে কি হবে, জি ওয়ান ধাপে একটা কোষ পরবর্তী বিভাজনে যাবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় গ্যাপ ওয়ানে, মানে একটা কোষ যথেষ্ট ম্যাচিউর কিনা, তুই যেন তেন কোষকে তার কোষকে তুমি বিভাজনে দিতে পারবে না, এভাবে দিলে সমস্যা হবে। P50 একটা আমাদের ইয়ে আছে, যেটা আমাদের এখানে তোমার মানে অপ্রয়োজনীয় অনেকগুলো কোষকে তোমার বিভাজনে তোমার নিয়ে দেয়, যার কারণে আমাদের ক্যান্সার টিউমার এগুলো সৃষ্টি হয়। তো এই গ্যাপ ওয়ানটা কি হবে, আমাদের নিয়ন্ত্রণ করবে একটা কোষ পরবর্তী বিভাজনে যাবে কিনা, সিনথেসিস, ডিএনএ রেপ্লিকেশন হবে, ডিএনএ তার প্রতিলিপি সৃষ্টি করবে। গ্যাপ টু, এখানে মাইক্রোটিউবুল তৈরির জন্য যে উপাদানগুলো দরকার এগুলো সৃষ্টি হবে। তো এটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস মানে কি, এক্ষেত্রে আমাদের একটা কোষ পরবর্তী বিভাজনে যাবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় কোন ধাপে, সরি, মানে এটা গ্যাপ ওয়ান, মানে ইন্টারফেসে হবে মূলত এগুলা, মানে একটা কোষ পরবর্তী বিভাজনে যাওয়ার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে, যেগুলোকে আমরা বলি ইন্টারফেস। তো আমরা আজকের আলোচনার টপিক মাইটোটিক ফেজ বা এম ফেজ, হ্যাঁ। তো যদিও এটা আমাদের একটা বিভাজনকে এভাবে বিভক্ত করা ঠিক না, তারপর আমরা আলোচনার সুবিধার্থে আমরা এটাকে পাঁচটা ভাগে ভাগ করলাম। কয়টা ভাগে, পাঁচটা ভাগে। কি কি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে আমরা কোষ বিভাজনটাকে কয়টা ভাগে ভাগ করলাম, মাইটোসিসটাকে পাঁচ ভাগে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেন কামস টু প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ হচ্ছে আমাদের একদম প্রথম পর্যায়ে, প্রোমেটাফেজ আমাদের এটা হচ্ছে প্রথম পর্যায়ে। এবং আমি বলবো সব সময় তোমরা চিত্র দেখে দেখে পড়বা, চিত্র এঁকে এঁকে পড়বা, পরীক্ষা আসলে চিত্র আঁকবা, না বললেও চিত্র আঁকবা। প্রোফেজ, আচ্ছা। তো প্রো শব্দের অর্থ কি, প্রো শব্দের অর্থ হচ্ছে আগে আগে, মানে মানে তোমার এটা আগে, প্রারম্ভিক। ফেস, ফেস মানে হচ্ছে আমাদের মাইটোটিক ফেজটা শুরু হচ্ছে, মানে একদম শুরুর পর্যায়ে। প্রো ফেজ মানে নামের মাঝে মিনিং আছে কিন্তু, প্রথম পর্যায়ে, মাইটোসিসের প্রথম পর্যায়টাকে বলা হচ্ছে প্রোফেজ। আচ্ছা, তো এটা বলে রাখি, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, এটা হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে আমাদের এই প্রোফেজটা, মনে রাখবা। সবচেয়ে স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী পর্যায় হচ্ছে প্রোমেটাফেজটা। আচ্ছা আসো, প্রোফেজ। তো এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে, এবং ক্রোমোজোমগুলা আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। কেন মোটা খাটো হতে শুরু করে জানো? আমাদের এটা হচ্ছে তোমার একটা তোমার ক্রোমোজোম, হ্যাঁ। এই ধাপে আমাদের ডিহাইড্রেশন ঘটে, কি ঘটে, ডিহাইড্রেশন মানে জল বিয়োজন ঘটে, জল বিয়োজন ঘটে মানে পানি ছেড়ে দেয়। ক্রোমোজোম গুলো কি করে, ক্রোমোজোম গুলো পানি ছেড়ে দেয়, এখানে যে পানি ছিল পানিগুলো বাইরে বের করে দিবে। আচ্ছা, এটা মোটা ছিল তাই না, এটা তোমার এটা মোটা ছিল, এখানে পানি থাকবে মানে কি মোটা থাকবে। যখনই সে পানি ছেড়ে দিবে এটা তোমার আস্তে আস্তে চিকন হয়ে যাবে না, আস্তে আস্তে তোমার চিকন হয়ে যাবে না, এটা মানে পানি ছেড়ে দিচ্ছে, পানি ছেড়ে দিলে এটা চিকন হয়ে যাবে। এখন এটা চিকন হয়ে গেলে কি হবে, এটা যখন পানি ছেড়ে দিবে তোমার এটা আস্তে আস্তে কি হবে, তোমার এটা আস্তে আস্তে এই যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। যখনই সে এরকম হয়ে যাবে, সে তার শেপটা মেনটেন করার জন্য সে আরো খাটো হতে থাকবে, খাটো হতে থাকবে, এরকম খাটো হতে থাকবে। খাটো হলে আমরা সেটাকে মোটা হিসেবে দেখতে পারবো। মানে তুমি খাটো, খাটো হওয়া মানে মোটা হওয়া অলমোস্ট একই। মানে একটা বিষয় তোমার খাটো হয়ে যাওয়া মানে হচ্ছে সে মোটা হয়ে যাবে, এটা এরকম যে দেখতে দেখতে পাচ্ছ, এটা যদি এই ফর্মে আসে এটাকে আমরা মোটা দেখতে পাবো। তাহলে পানি ছেড়ে দেয়, এটা এটা ডিহাইড্রেশন ঘটে, ক্ষেত্রে কি ঘটে, জলবিয়োজন বা ডিহাইড্রেশন ঘটে। জলবিয়োজন বা ডিহাইড্রেশনের কারণে এটা পানি ছেড়ে দেয়, যার কারণে এটা মোটা এবং কাটু হতে শুরু করে। ক্রোমোজোমের এই
পরিবর্তনের কারণ হিসেবে পূর্বে পানি বিয়োজনকে বিবেচনা করা হতো, বর্তমানে করা হচ্ছে, জানি না এখানে কি বলতেছে। তবে আধুনিক গবেষণায় দেখা গেছে যে ব্যাপারটা পানির সাথে সম্পর্কহীন অত্যন্ত জটিল প্রক্রিয়া। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে তখন এদের দেখা সম্ভব হয়। কেন দেখা সম্ভব হয়? কারণ এটা তোমার অধিক খাটো এবং মোটা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে, তখন যে অণুবীক্ষণ যন্ত্রে এটা দেখা সম্ভব হয়। এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। ইনফিনিটিভ স্টার, এই লাইনটা ইনফিনিটিভ স্টার, প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে দুটা ক্রোমাটিড উৎপন্ন করে। আমি লাইনটা একটু এক্সপ্লেন করি, হ্যাঁ। তাহলে দেখো, ক্রোমোজোম, ক্রোমোজোমের কয়টা অংশ পাবো আমরা? ওয়েট, একটা ক্রোমোজোমের আমরা যদি আঁকি ক্রোমোজোম, এটা একটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের দুটো অংশ, একটা হচ্ছে আমাদের ক্রোমাটিড, এই অংশটা হচ্ছে বাহু। বাহু বা এটাকে কি বলা হচ্ছে? ক্রোমাটিড। বাহু বা ক্রোমাটিড, এটা হচ্ছে আমাদের একটা বাহু বা ক্রোমাটিড, বাহু বা ক্রোমাটিড। মাঝখানে দুটো বাহু যেটার মাধ্যমে সংযুক্ত আছে এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্টারে যেটা থাকবে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে কি আমাদের সেন্ট্রোমিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্রোমাটিড, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমাটিড, এই দুটাকে সংযুক্ত করে আছে কি? সেন্ট্রোমিয়ার। এতটুকু বুঝলে হবে আপাতত। আচ্ছা, তো আমাদের লাইনটা কি বলছে? ক্রোমোজোম এই পর্যায়ে শেষের দিকে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, ব্যতীত মানে বাদে, সেন্ট্রোমিয়ার ছাড়া প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি অনুদৈর্ঘ্যভাবে দুই ভাগে বিভক্ত হয়। মানে এটা হচ্ছে আমাদের ক্রোমাটিড, ক্রোমাটিড গুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে, এই ক্রোমাটিডটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, তবে সেন্ট্রোমিয়ারটা ছাড়া। তার মানে সেন্ট্রোমিয়ার একটাই থাকবে, এই ক্রোমাটিডটা এখন কয়টা হয়ে যাবে? এটা দুইটা হয়ে যাবে। এই যে এই দিকে একটা হয়ে গেল, এই দিকে একটা হয়ে গেল, দুইটা হয়ে গেল। দেন এইটা আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা কি দুইটা হয়ে যাবে, একটা হয়ে গেল, দুইটা হয়ে গেল। তাহলে দেখো, সেন্ট্রোমিয়ার কিন্তু একটাই আছে, বাট ক্রোমাটিড হয়ে গেছে এখন দুটা। ক্রোমাটিড কয়টা হয়ে গেছে? দুটা হয়ে গেছে। তাহলে প্রতিটি ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই ধাপের প্রধান, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন। পরীক্ষায় প্রচন্ড ভাবে আসবে, যেখানে যাও, সামনে যে যতগুলো পরীক্ষা দিবা, এসএসসি, এইচএসসি, মেডিকেল, বিশ্ববিদ্যালয়, যেখানে পাবা, লাইনটা আসেই আমাদের বিভিন্ন পরীক্ষায়। তাহলে সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে যে বিভক্ত হয় কোন ধাপে? প্রোফেজ। প্রশ্ন আসে এমন, কোন ধাপে কি ঘটে, মানে জাস্ট প্রশ্ন আসবে এমন, এইটা কোন ধাপে ঘটে, এইটা কোন ধাপে ঘটে, সবচেয়ে মোটা কাটো হয় কোন ধাপে? মেটাফেজ। বিএল যায় কোন ধাপে? অ্যানাফেজ। দেন আমাদের সব এই যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় কোন ধাপে? মেটাফেজ। ক্রোমাটিড বিভক্ত হয় কোন ধাপে? প্রোফেজ। তাহলে এখানে দেখো, ক্রোমাটিডটা বিভক্ত হয়েছে সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ছাড়া সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয় নাই, ক্রোমাটিডটা দুই ভাগে বিভক্ত হয়েছে। ওকে, ওকে, তাহলে আমাদের সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে বিভক্ত হয়ে গেল কিন্তু আমাদের এই যে এটা। ওকে। তাহলে এই ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত, মানে বিষয়টা লম্বালম্বি হবে এমন না যে এটা এই যে এইভাবে হবে না, এটা এইভাবে হবে না, এই রকম ভাবে হবে, লম্বালম্বি হবে এটা। ক্রোমোজোম গুলা কুণ্ডলিত অবস্থায় থাকে, এদের সংখ্যা গণনা করা যায় না, মানে এগুলো পেছানো পেছানো থাকে, তো গণনা করা যাবে না। এখন যদি তুমি চিত্রটা একটু দেখো, প্রোফেজের চিত্রটা একটু দেখো, তাহলে এটা হচ্ছে আমরা সবসময় উদ্ভিদ কোষ নিয়ে চিত্রটা আঁকবো, মনে রাখবা। উদ্ভিদ, এখানে চিত্রটা আসলে সুন্দর বোঝা যাচ্ছে না, সুন্দর বোঝা যাচ্ছে না চিত্রটা, দেখি অন্য কোথাও পাই কিনা। ওয়েট করো।
ওকে, এখানে দেখা যাচ্ছে আশা করি। না, এটা তো ইয়া, হ্যাঁ এই জায়গায় দেখা যাবে। এটা একদম চিত্রটা স্পষ্ট। ওকে দেখো, তো এই জায়গায় আমাদের প্রোফেসের চিত্রটা দেখো ভালোভাবে। এটা হচ্ছে আমাদের প্রোফেসের একটা চিত্র। এখানে এই যে প্রোফেসর আগে আমাদের এই ক্রোমোজোম গুলো এভাবে ছিল না, হ্যাঁ। এটা দেখো আমাদের কত সুন্দর দুই ভাগে ভাগ হয়ে গেল না, এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল। বা সেন্ট্রোমিয়ার কিন্তু একটা, সেন্ট্রোমিয়ার একটা, এই যে আগে ছিল এটা এরকম, যখন আমাদের এই ধাপে আসছে তখন এটা দেখো সেন্ট্রোমিয়ারটা একটা আছে, বাট এটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা থেকে এরকম দুটা হয়ে গেল, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিড দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা তোমার এখানে ক্রোমোজোম গুলো অনেক আস্তে আস্তে মোটা হতে থাকবে, খাটো হতে থাকবে, ঠিক আছে। এবং এগুলো আমাদের অণুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে। ওকে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস আস্তে আস্তে বিলুপ্তির পথে যাবে। দেন আমরা যখন প্রো মেটাফেসে যাব তখন একটু পরে পড়বো প্রো মেটাফেস পর্যায়ে সেন্ট্রোমিয়ার এবং আমাদের আমাদের এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। এই জায়গায় দেখো আমাদের এখানে কোন স্পিন্ডল যন্ত্র আছে, এরকম যন্ত্র আছে একটা, বাট এখানে আমাদের একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে, এই যে একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে। প্রো মেটাফেস পর্যায়ে একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে। এবং এক্ষেত্রে লুফতো আমাদের এখানে যে তোমার সেন্ট্রোমিয়ার, এখানে লুফতো নিউক্লিয়াস দেখা যাচ্ছে, নিউক্লিয়ার এনভেলপ দেখা যাচ্ছে, এখানে নিউক্লিয়ার এনভেলপ দেখা যাচ্ছে। এই নিউক্লিয়ার এনভেলপটা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। এবং এখানে আমাদের যেটা তোমার এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস আস্তে বিলুপ্ত হচ্ছে। তাহলে এবার তোমাদের বইয়ে দেখি গেল। তাহলে আমাদের প্রোফেস নিয়ে পড়লাম, এবার যদি আমরা আসি প্রোমেটাফেস, তাহলে প্রোফেস, প্রো মেটাফেস, মেটাফেস মানে হচ্ছে আমাদের মধ্য পর্যায়ে, হ্যাঁ। মেটাফেস মানে হচ্ছে তোমার মধ্য পর্যায়ে, মাঝখানের যে পর্যায় পর্যায়ে, এটাকে আমরা বলি মেটাফেস, ওকে। তো প্রো মেটাফেস মানে হচ্ছে মধ্য পর্যায়ের আগের যে পর্যায়, হ্যাঁ। প্রো মানে কি আমরা পড়লাম, প্রো মানে হচ্ছে আগে, প্রো মানে আগে, তাহলে প্রো মেটাফেস মানে কি, প্রো মেটাফেস মানে কি, তাহলে প্রো মানে হচ্ছে আগে, মেটাফেস মানে হচ্ছে মাঝখানে, মেটা মেটা মানে মাঝখানে, হ্যাঁ মাঝখানে। তো মেটাফেস মানে মধ্য পর্যায়, সবার মাঝখানের পর্যায়ে আমাদের মেটাফেসটা। তাহলে মধ্য পর্যায়ে যে আগের পর্যায়ে তাকে প্রো মেটাফেস বলো। প্রো মেটাফেসের পরের পর্যায়ে হলো আমাদের মেটাফেস পর্যায়ে আসলে। তো কি দেখবো, আমরা দেখবো এই পর্যায়ে আমাদের স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে, আমরা অলরেডি দেখলাম। এক্ষেত্রে আমাদের প্রোমেটাফেজ উদ্ভিদ কোষে দেখো এক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের একটা স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। তাহলে কতগুলা তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। দুই মেরু, এই যে এদিকে একটা মেরু আছে, এদিকে একটা মেরু আছে, দুই মেরু, স্পিন্ডল অ্যাপারেটাস। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর বলা হয়। এই যে দুই মেরুর মধ্যবর্তী স্থান, মাঝখানের অঞ্চলটাকে আমরা বলবো ইকুয়েটর বা বিষুবীয় স্থান। এবং কোষ কঙ্কাল মাইক্রোটিবিউল দিয়ে তৈরি এই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলা এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। মানে আমাদের স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো তোমার এই যে এই মেরু থেকে অপর মেরু পর্যন্ত এভাবে বিস্তৃত থাকে, হ্যাঁ। এগুলো কি দিয়ে তৈরি, মাইক্রোটিবিউল তৈরি। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, হ্যাঁ। আমাদের টিচার যদি খুবই ভালো কোয়েশ্চেন করতে চায় এই কোয়েশ্চেনটা করবে। স্পিন্ডল যন্ত্র কিসের সমন্বয়ে তৈরি, মাইক্রোটিবিউল দিয়ে তৈরি। দেন মাইক্রোটিবিউল দিয়ে তৈরি তারা, এবং এদেরকে স্পিন্ডল তন্তু বলে। এই যে এগুলো এক একটা কি, এগুলো স্পিন্ডল তন্তু বা ফাইবার, পুরোটার নাম কি, স্পিন্ডল যন্ত্র। এই এক একটা মানে রশির মতো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু বা ফাইবার, স্পিন্ডল তন্তু বা ফাইবার, ওকে। দেন এই পর্যায়ে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দেখো, মনে রাখবে এটা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। এই যে দেখো আমাদের এটা হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা আমাদের এই যে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হবে, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হবে, ঠিক আছে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝখানে অংশটা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হবে। এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়। মানে এখানে আমাদের এই তন্তুগুলোর নাম কি আপাতত আমরা পড়তেছি, এটার নাম হচ্ছে এই যে স্পিন্ডল তন্তু। এখন কিছু কিছু স্পিন্ডল তন্তুর সাথে আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়, তখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যখন এটার সাথে যুক্ত হবে তখন এটাকে আমরা বলবো আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার, ওকে। দেন ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদেরকে ক্রোমোজোমাল তন্তু বলা হয়। এই যে ট্রাকশন ফাইবার অপর নাম ক্রোমোজোমাল তন্তু, কারণ এটার সাথে ক্রোমোজোম যুক্ত আছে। এই যে এখানে যখনই ক্রোমোজোমটা যুক্ত হয় তখন আমাদের ক্রোমোজোমটা একটু কেঁপে ওঠে, ক্রোমোজোমটা একটু কেঁপে ওঠে লাইক ড্যান্স, মানে একটু নাচার মতো করে যে কেঁপে ওঠে, এটা কেবল ক্রোমোজোমীয় নৃত্য, ক্রোমোজোমীয় নৃত্য। প্রশ্ন আসে যদি এখানে না, এটা ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন ধাপে, প্রোমেটাফেজ ধাপে। এখানে যখন আমাদের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা এই জায়গায় একটু করে যুক্ত হয় তখনই একটা ড্যান্স দেওয়ার মতো একটু কেঁপে ওঠে আমাদের সেন্ট্রোমিয়ারটা, তখন ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, ওকে। ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদেরকে ক্রোমোজোমাল তন্তু বলা হয়। ক্রোমোজোমগুলো এইসব বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে থাকে, বিষুবীয় মানে মাঝখানে যাইতে থাকে, তারা এইখানে থাকবে না, তখন আস্তে আস্তে মাঝখানে যাইতে থাকে। মেটাফেজে দেখবো একদম মাঝখানেই চলে গেছে। কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে, মনে রাখবা, আমি জাস্ট যেটাই বলবো ওটাই মাথায় রাখবা।
নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিউলাস বিলুপ্তি ঘটতে থাকে, প্রোমেটাফেজ। যদি বলা হয় সম্পূর্ণ বিলুপ্তি, মেটাফেজ। যদি বলা হয় সম্পূর্ণ বিলুপ্তি, মেটাফেজ। যদি বলা হয় বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি শুরু হয়, প্রোমেটাফেজ। ওকে। প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র ছাড়াও এটা হচ্ছে আমার উদ্ভিদ কোষে দেখলাম, প্রাণীকোষে হয়, প্রাণীকোষে স্টাররশ্মি তৈরি হয় এখানে, হ্যাঁ এখানে স্টাররশ্মি তৈরি হবে। স্পিন্ডল যন্ত্র ছাড়াও দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিকে এই রশ্মি থেকে বিচ্ছুরিত হয় এবং এটাকে আমরা স্টার রশ্মি বলি, ঠিক আছে। প্রাণীকোষে কি তৈরি হবে? স্টার রশ্মি তৈরি হবে। ওকে। প্রশ্ন আসে স্টার রশ্মি কাদের তৈরি হয়? প্রাণীকোষে। তাহলে আমরা চিত্র দেখলাম, এরপরে আসো মেটাফেজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে। তাহলে মেটাফেজ দিয়ে আমি দুই তিনটা তথ্য তোমাকে আগে বলে দিই। মেটাফেজের ম আছে না প্রথমে, এই ম দিয়ে মাথায় রাখবা মাঝখানে আসে। ম দিয়ে কি রাখবা? মাঝখানে আসে, মানে ক্রোমোজোমটা বিষুবীয় অঞ্চলে বা মাঝখানে আসে। ম দিয়ে আরেকটা তথ্য মাথায় রাখতে পারো, সবচেয়ে মোটা এবং খাঁটু হয়। সবচেয়ে মোটা এবং খাঁটু হয়, সবচেয়ে মোটা এবং খাঁটু হয়। আরেকটা তথ্য মাথায় রাখতে পারো, যদি এখানে আছে কিনা জানে, মেটা কাইনেসিস ঘটে, মেটা কাইনেসিস ঘটে। ওকে। তাহলে এই তিনটা তো ম দিয়ে মাথায় রাখতে পারে। আমি এবার মাথায় রাখছিলাম যে ম দিয়ে মানে মাঝখানে আসে, সবচেয়ে মোটা খাটো হয়, মেটাকানিস দেখা যায়। তাহলে দেখো আগের ক্রোমোজোম গুলোর তুলনায় এগুলো কিন্তু কিছুটা মোটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে সবচেয়ে মোটা এবং খাটো হবে আমাদের মেটাফেজ পর্যায়ে। এবং আগের ক্রোমোজোম গুলো এখানে এখানে ছিল, বাট এখন ঠিক মাঝখানে চলে আসছে, একদম মাঝখানে, একদম মাঝখানে। এই যে এখান থেকে তারা মাঝখানে আসতেছিল, এটাকে বলে মেটাকাইনেসিস। এই যে মাঝখানে আসার যে প্রবণতা, ওটাকে বলে মেটাকাইনেসিস। এবং এখানে মাঝখানে বিষুবীয় অঞ্চলে তারা চলে আসে, সবচেয়ে মোটা এবং খাটো হয়, ঠিক আছে। এবং সবচেয়ে মোটা এবং খাটো হওয়ার জন্য এদের আমাদের যে মাইক্রোস্কোপও বেশ ভালো দেখা যায়। তাহলে কি বলবা, এই পর্যায়ে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান, দুই মেরুর মাঝখানে, দুই মেরুর মাঝখানে বিষুবীয় অঞ্চল মানে কি, দুই মেরুর মাঝখানে অবস্থান করে। এবং প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে বা বাহু দুটো মেরুমুখী হয়ে অবস্থান করে, হ্যাঁ বাহু দুটা মেরুমুখী হয়ে অবস্থান করে। দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে, দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কোন দিকে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম বিষুবীয় অঞ্চলে। দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একদম মাঝখানে। আর বাহু দুটো দেখো, এই যে মেরু, এটা একটা মেরু, এটা একটা মেরু, বাহু দুটো মেরুর দিকে অবস্থিত। এটা হচ্ছে বাহু একটা ক্রোমোজোমের, এটা এগুলা হচ্ছে বাহু, আর মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে বাহু দুটো মেরুর দিকে অবস্থিত, আর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝখানে অবস্থিত, ঠিক আছে। এটাই বলতেছে। তাহলে বাহু দুটো মেরুমুখী হয়ে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। এই পর্যায়ে কি হয়? সর্বাধিক মোটা এবং খাটো হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে, মানে ক্রোমাটিড আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। আমরা আগের পর্যায়ে দেখলাম, প্রোফেজ পর্যায়ে দেখলাম ক্রোমাটিড দুটো আলাদা হয়, দেখছো? এই যে ক্রোমাটিড দুটো আলাদা হয়ে আছে না, কত সুন্দর, এরা ক্রোমাটিড দুটো আলাদা হয়ে আছে। এই যে ক্রোমাটিড দুটো আলাদা হয়ে আছে। এই পর্যায়ে মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে যাবে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে। সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার জন্যই, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার জন্যই এদিকে এক প্রস্থ ক্রোমোজোম, এদিকেও এক প্রস্থ ক্রোমোজোম, মানে 2n থেকে আমরা 2n সংখ্যক ক্রোমোজোম পাই। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। বাট মিওসিসের ক্ষেত্রে আমরা দেখব, যদিও বিস্তারিত এখানে নাই, মিওসিসের ক্ষেত্রে মিওসিস 1 মিওসিস 2 এর যে বিভাজন, মিওসিস 1 এর যে মেটাফেজ 1, ওই মেটাফেজ 1-এ আমাদের যে এখানে সেন্ট্রোমিয়ারের যে বিভাজন, এটা ঘটে না। একমাত্র এক্সেপশনাল মিউসিস ওয়ানের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার বিভাজনটা না ঘটার জন্যই এখানে আমরা তোমার যে বিভাজন 2n থেকে n হয়ে যাওয়ার যে প্রবণতা, অর্ধেক হয়ে যাওয়ার যে প্রবণতা, এটা আমরা দেখি। বাট মেটাফেজ বা মাইটোসিস কোষ বিভাজন আমরা এখন যেটা পড়তেছি, মাইটোসিসের মেটাফেজ, এই মাইটোসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ারটা অর্ধেক হয়ে যাবে। কোন ধাপে? মেটাফেজ ধাপে। সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, আলটিমেটলি তারা তখন বড় হয়ে আবার পূর্ণাঙ্গ হবে। তো মাইটোসিস সেন্ট্রিওমিয়ার যখন বিভক্ত হবে, আমাদের কিছু অর্ধেক ক্রোমোজোম এদিকে চলে আসবে, বাকি অর্ধেক সংখ্যক এদিকে চলে যাবে, মানে পূর্ণাঙ্গ আমরা ক্রোমোজোম পাচ্ছি। মানে ঠিক একটা থেকে দুটা ক্রোমোজোম হয়ে গেছে। আমাদের ক্রোমোজোম ছিল জাস্ট আগে একটা, এখন এটা থেকে আমরা যখন ক্রোমোজোম বিভক্ত হয়ে যাবে, তাহলে এরপরে ফর্ম হইলে এরকম, ফর্ম হইলে এরকম, দেন এটা যখন দুই ভাগে ভাগ হয়ে যাবে, তখন আমরা এরকম একটা ফর্ম পাবো, এরকম একটা ফর্ম পাবো। তাহলে ছিল একটা, হয়ে গেল দুটা। এই যে এই জন্য আমরা দেখবো 2n থেকে 2n পাচ্ছি আমরা, n থেকে n পাচ্ছি আমরা, মানে এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে হ্রাস পাচ্ছে না, ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে হ্রাস পাচ্ছে না, ক্রোমোজোম সংখ্যা সমান থাকতেছে। এই জন্যই এই বিভাজনটাকে আমরা বলি ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। বুঝে গেছে? এরপরে আসো,
তাহলে গেল এটা আমরা পড়লাম। এক্ষেত্রে ক্রোমোজোম গুলা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এটা আমাদের এইটার মাঝে। প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিড দুটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। ক্রোমাটিড দুটা পরস্পর থেকে, এই যে ক্রোমাটিড দুটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে, বিচ্ছিন্ন থেকে এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়। মানে মেটাফেজের লাস্টের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সম্পূর্ণ কথাটা বললেই মেটাফেজ। যদি বলা হয় নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে? মেটাফেজ ধাপে। ওকে, তাহলে আসো আমরা এই পর্যায়ে কি কি বললাম। সবচেয়ে মোটা এবং খাটো হবে মেটাফেজ পর্যায়ে, এবং এটা মাঝখানে বা বিষুবীয় অঞ্চলে আসবে, এবং এটা আমাদের সেন্ট্রোমিয়ার বিভাজনটা শুরু হবে লাস্টের দিকে, সেন্ট্রোমিয়ার বিভাজনটা হয়ে যাবে মূলত। এটা আমাদের দেন এক্ষেত্রে তারা এর পরবর্তীতে আমরা অ্যানাফেজে দেখবো মেরুমুখী যাত্রা শুরু করছে তারা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মেটাফেজিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য।